students, and welcome once again to Haldari Academy online platform. আমরা আগের বেশ কিছু ক্লাসে তোমাদের সিলেবাসের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, আর তার মধ্যে আমাদের আওয়ার রানওয়ে কাইট চ্যাপ্টারটাও কমপ্লিট হয়েছে এবং তার এক্সারসাইজ কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। শুধু রাইটিং অ্যাক্টিভিটির পার্টটা কিন্তু আমাদের বাকি আছে, সেটা আমরা আজকে কি করব, পড়ব এবং লেখা শিখব। কেমন? তো আশা করি তোমরা সবাই কিন্তু পেন এবং কপি সাথে রাখবে, কারণ কিভাবে রাইটিং স্কিল লিখতে হয় সেটাও কিন্তু একটা আর্ট, সেটাও তোমাদের জানতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমত রাইটিং স্কিল প্রচুর পড়তে হবে। তোমরা হয়তো অনেকে ভাবো যে রাইটিং স্কিলের আবার পড়বো কি, ইংলিশের আর পড়ার কি আছে, সবই তো অজানা আসবে। না, এটা তোমরা ভুল ভাবো, যার ফলে ধীরে ধীরে এই না পড়ার অভ্যেসটা থেকে যায় বলেই কিন্তু পরবর্তী কালে যখন তোমরা জানো যে যেখানে ইংলিশ সাবজেক্টটা আমাদের পক্ষে কতটা ইম্পর্টেন্ট থ্রু আউট আওয়ার লাইফ, আমাদের সারা জীবনেই কিন্তু ইংলিশ সাবজেক্টটা আমাদের ভীষণই কাজে লাগে। তো সেটাকে তোমরা অবহেলা করো না, তোমাদের কিন্তু পড়াশুনো করতে হবে রীতিমতো। কারণ যদি তোমরা লেখার যদি স্কিল আনতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। গ্রামার বই খুলে বিভিন্ন টপিকের ওপরে তোমাদেরকে কিন্তু রাইটিং স্কিল পড়তে হবে এবং সেখান থেকে ওয়ার্ডস নোট করতে হবে, এক্সপ্রেশন নোট করতে হবে এবং ধরো সেগুলোকে রিভিশন দিতে হবে মাঝে মধ্যে। দেখবে তাতে করে ধীরে ধীরে তোমরা কিন্তু সাথে সাথে আমার সঙ্গেও তোমরা শিখছো কিভাবে লিখতে হয়। যখন যেটা শিখছো আমার সাথে লেখা, তখন সেই টপিকগুলো যদি তোমরা বই খুলে আবার কয়েকটা ডায়লগ, ধরো আজকে আমরা ডায়লগ রাইটিং শিখবো, সেই আজকে কি করবে যে কয়েকটা দু চারটে ডায়লগ তোমরা গ্রামের বই থেকে পড়ে নেবে, হ্যাঁ, জাস্ট রিড আউট করবে, দেখবে তাতে তোমরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তো চলো আমরা দেখে নিই রাইটিং অ্যাক্টিভিটিতে কী রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি, সাপোজ ইয়োর বাইসাইকেল, ধরে নাও তোমার যে সাইকেলটা রয়েছে সেটা হঠাৎ করে টায়ার পাংচার হয়ে গেছে তোমার স্কুল যাওয়ার পথে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু আ রিপেয়ার শপ, তুমি একটা সাইকেল সারানোর দোকানে নিয়ে গেছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ, তোমাকে কি করতে হবে, একটা কাল্পনিক একটা ডায়লগ ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, বিটুইন শপকিপার অ্যান্ড ইউ, দোকানদার এবং তোমার মধ্যে একটা ডায়লগ মানে কথোপকথন আর কি তোমাকে রেডি করতে হবে। তো দেখো যেভাবে আমি এখানে লিখেছি সেটাই আজকে তোমাদের আমি বলবো। সাথে সাথে এমনটা নয় যে এটাই তোমাকে লিখতে হবে, নিজেদের মতন করে লেখা শিখতেও হবে। ফার্স্ট দেখো, ফার্স্ট যে স্পিকার দেখে তোমার, আর যেহেতু মানে আই লেখা আছে, তোমরা কিন্তু এখানে কেউ মি লিখবে না, হ্যাঁ, যদি তোমার আর অন্য কারোর মধ্যে হয় সেক্ষেত্রে আই লেখাটাই শ্রেয়। তো দেখো এখানে লেখা আছে হাই আঙ্কেল, মানে ফার্স্টে তুমি বলছো, কাকে বলছো, যে দোকানদারটাকে বলছো। তো শপকিপার কি বলছে, হ্যালো মাই বয়, হোয়াট হ্যাপেন টু ইয়োর সাইকেল, তো কী হয়েছে তোমার সাইকেলে। তোমরা নিশ্চয়ই একটা জিনিস দেখতে পাচ্ছ যে হাই, হ্যালো, হাউ আর ইউ, এই যে বিষয়গুলো আমরা এই এক্সক্লামেটরি মানে সেন্টেন্সেসগুলো বা এই সাইনগুলো আমরা দিচ্ছি, এগুলো কিন্তু আমরা এই যে ধরো যেটা মানে ইউজুয়াল যে কথোপকথন আমরা করি, প্রতিদিনের যে আমরা কথোপকথন করি সাধারণভাবে, সেই রকম কথোপকথনই কিন্তু এই ডায়লগ রাইটিংয়ের ভাষা হিসেবে তোমাকে ব্যবহার করতে হবে। কোনো কঠিন জটিল শব্দ বা কমপ্লেক্স সেন্টেন্স চেষ্টা করবে অ্যাভয়েড করতে। খুব ইজি ওয়েতে আমরা কিন্তু কমফোর্টেবল আর ইজি ওয়েতে আমাদের লিখতে হবে, একদম কলোকিউয়াল, হ্যাঁ, একদম কলোকিউয়াল ভাষা হবে, যেই ভাষায় আমরা নর্মালি কথা বলি সেই ভাষাতেই কিন্তু তোমাকে ডায়লগ লিখতে হবে, আর তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস। তো দেখো, হোয়াট হ্যাপেন টু ইউর সাইকেল, তোমার সাইকেলের কি হয়েছে। দেন স্পিকার ইজ সেইং, বলছে যে অ্যাজ ইউজুয়াল টায়ার পাংচার, যেমনটা হয় টায়ার পাংচার হয়ে গেছে। দোকানদার বলছেন ইয়েস আই ফাইন্ড দ্য রিয়ার টায়ার, রিয়ার বলতে কি এখানে না পেছনের চাকা, আমি দেখছি পেছনের টায়ারটা কি হয়েছে, পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে, ফ্ল্যাটেন মানে না চ্যাপ্টা হয়ে গেছে। যে আমরা জানি যে যখন পাংচার হয়ে যায় তখন টায়ার পুরো মানে একদম মনেই হয় না যে এটা কোনো মানে ফোলার কোনো অংশ রয়েছে, এটা পুরোপুরি একদম চিড়ে চ্যাপ্টা হয়ে যায়। Now yes, I think something had gone through the tire because the whole morning I pumped it up, it swelled up at instant but soon flattened. তো আমার মনে হয় যে কিছু একটা টায়ারে কিছুটা ঢুকে গেছে, কারণ সারা সকাল ধরে আমি এটা পাম্প করছি, কিন্তু প্রথমে এটা ফুলে গেল,
তারপরে আবার তৎক্ষণাৎ কি হলো, আবার চ্যাপ্টা হয়ে গেল। এই যে শুন, শুন মানে শীঘ্রই, ফ্ল্যাটেন মানে আবার চ্যাপ্টা হয়ে গেল। তো এই যে বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে, এবং এটা জানতে গেলে তোমার বিভিন্ন শব্দের ভান্ডার, ভোকাবুলারি পাওয়ার তোমাকে বাড়াতে হবে। তার জন্য তোমাকে রীতিমতো কিন্তু পড়তে হবে। এবার শপকিপার বলছে কি, ওকে ডোন্ট বদার, ঠিক আছে চিন্তা করো না, বদারিং করা মানে চিন্তা করা, টেনশন করো না, লেট মি চেক, আমাকে দেখতে দাও। এবার দেখো, নাও দ্য স্পিকার ইজ সেইং, দ্যাট মিনস ইউ আর সেইং, ইয়েস আঙ্কেল প্লিজ মেন্ড ইট সুন। মেন্ড মানে কি, সারিয়ে তোলা, রিপেয়ার করা। মেন্ড মানে রিপেয়ার করা বা সারিয়ে তোলা। হ্যাঁ আঙ্কেল, একটু তাড়াতাড়ি সারিয়ে দিন না, আই এম অলরেডি লেট ফর স্কুল, আমার স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। আই হ্যাভ অ্যান এক্সাম টুডে, আজকে আবার পরীক্ষাও আছে। শপকিপার বলছে, ওকে ইট হ্যাজ বিন ডান, হ্যাঁ হয়ে গেছে, ইউর সাইকেল ইজ নাও অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন। রাইড করা মানে সাইকেল চড়া, রাইড করা মানে কি সাইকেল চড়া। তো তোমার সাইকেল এখন চড়ার জন্য একেবারে উপযুক্ত। ও রিয়েলি, সো সুন, থ্যাংক ইউ আঙ্কেল। ও এত তাড়াতাড়ি হয়ে গেল, অনেক ধন্যবাদ আঙ্কেল। তো এইরকমভাবে কিন্তু দেখো, আমরা এখানে কোনো কঠিন শব্দ, কোনো কমপ্লেক্স সেন্টেন্স খুব বেশি কিন্তু আমরা ব্যবহার করিনি, নিশ্চয়ই তোমরা এটা নোটিস করতে পেরেছো। আমরা একদম যে ভাষায় কথা বলি, সহজ সরল ভাষায়, সেই ভাষাতেই কিন্তু তোমাকে ডায়লগ রাইটিং করতে হবে। আর এবারে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এই ডায়লগ রাইটিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা একটুখানি দেখবে। আর যেটা আবারও রিপিট করছি, তোমাদের করণীয় হবে যেটা, সেটা হচ্ছে মানে এই ক্লাসটা দেখার পর তোমরা যে কোনো তোমাদের কাছে যে গ্রামার বই আছে, সেখানে ডায়লগ রাইটিং যে পার্ট রয়েছে, সেখান থেকে বেশ কয়েকটা ডায়লগ রাইটিং একদম একটু কনসেন্ট্রেশন দিয়ে শুধু পড়ে ফেলা। আর একটা কাজ, সেটা হচ্ছে অজানা যে তোমাদের শব্দগুলো এবং কোনো বাক্য, কোনো শব্দ যেটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে এবং কোনো অজানা শব্দ যেটা তোমাদের কাছে জানা নেই, তোমরা কি করবে, সেগুলোকে আন্ডারলাইন করবে, করে কপিতে সেগুলো লিখবে, লিখে তার মানে পাশে লিখবে এবং ডেট দিয়ে রাখবে। দিয়ে এইভাবে লিখতে লিখতে 2-3 দিন লেখার পর একটা দিন সময় দেবে, যেদিন তোমরা এই লেখাটাকে একবার রিভাইজ করে নেবে। তো দেখবে এইভাবে করতে করতে কিন্তু তোমাদের রাইটিং স্কিল পাওয়ার অনেকটাই বেড়ে যাবে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস। তো এই দুটো টপিক কিন্তু তোমাদের কাছে এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং। খুব মন দিয়ে দেখবে। রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস। তো নিচে কিছু তোমাদের হিন্টস রয়েছে, হ্যাঁ, তো সেগুলো দেখে তোমাকে গল্প লিখতে হবে এবং গিভ আ টাইটেল বলেছে, এখানে একটা তোমাকে গল্পের কিন্তু একটা টাইটেলও দিতে হবে। কি গল্প? গল্পটা খুবই ইন্টারেস্টিং। একদম শেষ যখন কোনো কোয়েশ্চেন তোমাদের দেবে গল্প লেখার, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, তোমরা কিন্তু তোমাদের প্রথম যে কাজ হবে পরীক্ষার হলে বসে, সেটা হচ্ছে খুব ভালো করে এই হিন্টগুলো পড়ে নেওয়া। কারণ এইখানে যে গল্পটা রয়েছে, গল্পটাতে কিন্তু একটু টুইস্ট রয়েছে। কিরকম টুইস্ট রয়েছে বলো তো? তোমরা ছোটবেলায় যে গল্পটা পড়েছো, চালাক শিয়ালের গল্প বা কাক আর শিয়ালের গল্পে কি পড়েছো না, কাক কি করছে না, সে মাংসের টুকরো নিয়ে গাছের উপর বসে আছে, শিয়াল পাশ থেকে যাচ্ছিল, তো তাকে বললো যে ভাই তুমি তো খুব সুন্দর গান করো, একটু গান গাও না। কাক একেবারে মানে সেই মানে এতই মোহিত হয়ে গেছে তার এই মানে কি বলবো স্তুতি বাক্য শুনে, সে গাইতে শুরু করলো আর ভুলেই গেল যে তার ঠোঁটের মধ্যে মাংস ছিল, সেটা পড়ে গেল আর শিয়াল নিল, পালিয়ে গেল। এই গল্পটা তোমরা সবাই জানো, পড়ে এসছো, কিন্তু এখানে সেই গল্পটা নেই, গল্পটা একটু টুইস্ট রয়েছে। এখানে কাককে চালাক করে দেওয়া হয়েছে এবং সে কি করছে না, সে বুঝতে পারছে যে শিয়াল তাকে ঠকাচ্ছে। তখন আর কাক তার মানে তার যে ফ্ল্যাটারি বলতে পারো, ফ্ল্যাটারি বলতে কাউকে চাটুকারিতা করা, তো সেই শিয়ালের চাটুকারিতায় না গিয়ে সে বুদ্ধিমত্তার সাথে কিন্তু তার মাংসের টুকরোটাকে সে বাঁচাতে পেরেছে এবং শিয়ালকে সেখানে পাত্তাই মানে শিয়ালের সেখানে শিয়াল বোকা হয়ে গেছে, কাক চালাক হয়ে গেছে। এইটাই কিন্তু গল্পের মূল বিষয়বস্তু। তো সেই জন্য তোমাদের বারবার বলছি যে গল্পে তোমরা হয়তো প্রথম 2-3টে হিন্ট পড়েই ভাবলে যে হ্যাঁ এই গল্পটা তো খুব ইজি, এটা আমরা পেরে যাব, কিন্তু অ্যাকচুয়ালি গল্পটা প্রকৃত
মানে বা প্রকৃতভাবে এলাবোরেট করতে গেলে তোমাকে একদম শেষ অবধি গল্পের পয়েন্টগুলোকে একদম সুন্দর করে মন দিয়ে আগে গল্পের পয়েন্ট হিন্টগুলোকে পড়ে নিতে হবে, তারপরে তুমি লেখা শুরু করবে। মনে রাখবে স্টোরি রাইটিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, স্টোরি রাইটিং আমরা মেনলি কী করি, পাস্ট টেন্সে লিখি। যে সমস্ত ভার্বগুলো আমরা ইউজ করি সব কিন্তু মেনলি কিসের ওপরে, পাস্ট টেন্সের ওপরে। এক্সেপ্ট যদি কোনো ডাইরেক্ট স্পিচ আমরা ইউজ করি, হ্যাঁ, ডাইরেক্ট স্পিচ বলতে কোনো বক্তার সরাসরি উক্তি, সেটা 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 হলে আমরা তখন সেখানে প্রেজেন্ট টেন্স ইউজ করি। আদারওয়াইজ আমরা মানে পুরো সেন্টেন্স মানে থ্রু আউট দ্য স্টোরি আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করব, এটা মাথায় রাখবে তোমরা। এবার দেখো প্রত্যেকটা স্টোরির একটা টাইটেল দিতে হয়, গল্পের একটা নাম দিতে হবে। তো এখানে আমরা আগে হিন্টগুলো পড়বো, পড়ে বুঝবো, তারপরে গল্পের নাম সিলেক্ট করব। দেখো প্রথমে হিন্ট কি আছে, ক্রো সিটিং অন আ ট্রি। তো এখানে ক্রো সিটিং অন আ ট্রি, দেখো সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট নয়। তুমি কি বলতে পারো আই রিডিং বুক, বলতে পারো না, আই অ্যাম রিডিং বুক। আর হি রাইটিং লেটার, এটা বলতে পারো না, হি ইজ রিডিং মানে রাইটিং এ লেটার। তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াস টেন্স বা আইএনজি যোগ করতে গেলে তার আগে একটা অক্সিলারি ভার্ব লাগে তো। তাহলে মাথায় রাখবে যে তাহলে এই জিনিসটা তোমাকে এখানে অ্যাড করতে হবে, সেইটা কিন্তু মাথায় রাখবে। মানে কোনো একটা এটা যেটা রয়েছে এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, তার মানে এর আগে তোমাকে একটা ফাইনাইট ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে, সেটা মাথায় রেখে। এবার দেখো পিস অফ মিট ইন ইটস ব্রেক। তো এই সেন্টেন্সে তো কোনো রকম ভার্বই নেই, পিস অফ মিট ইন ইটস ব্রেক। হ্যাঁ, তো এখানে কি রয়েছে, এটা একটা নাউন ফ্রেজ রয়েছে, এটা প্রেপোজিশন, আর ইটস বিগ তার ঠোঁটে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে কি পজেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন এরকম ভাবেই রয়েছে। তো এখানে কিন্তু কোনো রকম হচ্ছে গিয়ে ভার্বের কোনো ছোঁয়া নেই। তোমাকে কি করতে হবে, তাহলে এখানে একটা ভার্ব দিতে হবে, তাও আবার কি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, যে ভার্ব কারোর উপর নির্ভরশীল নয়, সে নিজেই সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে পারে, সেরকম একটা ভার্ব এখানে অ্যাড করতে হবে তোমাকে। নেক্সট পয়েন্টে যাও, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি। এখানেও দেখো সে একই রকম ভাবে আইএনজি দিয়েছে, কিন্তু তার আগে কোনো অক্সিলারি ভার্ব দেয়া নেই, যেটা মানে আমরা কিন্তু জানি যে এই সেন্টেন্স ইনকমপ্লিট, তাহলে সেটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে। ওয়ান্স দ্য মিট, এখানে যদিও ভার্ব আছে কিন্তু তার সাবজেক্ট নেই, তাই না? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে ফাইনাইট ভার্ব তো রয়েছে কিন্তু এর সাবজেক্ট নেই, তার মানে তোমাকে এখানে সাবজেক্ট অ্যাড করতে হবে। তাহলে এইরকম ভাবে তোমরা যখন হিন্টগুলো পড়বে, সেই হিন্টস পড়তে পড়তেই বুঝে নেবে যে কোন সেন্টেন্সে মানে কোন পার্টে তোমাকে কি অ্যাড করতে হবে। কোথাও ভার্ব আছে কিন্তু সে ভার্ব সমাপিকা ক্রিয়া নয়, সে অসমাপিকা, মানে সে তার মিনিং কমপ্লিট করতে পারে না, তাহলে এখানে আমাদের সমাপিকা ক্রিয়া দিতে হবে। কোথাও আবার ভার্বই নেই, সেখানে ভার্ব অ্যাড করতে হবে। কোথাও আবার ভার্ব আছে সাবজেক্ট নেই, সেখানে সাবজেক্ট অ্যাড করতে হবে। পরের হিন্টে দেখো, আস্ক দ্য ক্রো টু সিং। কে আস্ক করছে, কাকে জিজ্ঞেস করছে, কোনো সাবজেক্টের কোনো ব্যাপার নেই, তাহলে এখানে তোমাকে সাবজেক্ট অ্যাড করতে হবে। এবার দেখো এখানে সাবজেক্ট আছে, ক্রো কিপস মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড সিংস, কিন্তু এখানে কি আছে দেখো, এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে সাবজেক্টও আছে ভার্বও আছে, কিন্তু দেখো ভার্বের দুটো ফর্মই কি প্রেজেন্ট টেন্স। আর আমি তোমাদের বলে দিয়েছি যে কখনোই তোমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ইউজ করবে না, পাস্ট টেন্স ইউজ করবে। আর কি নেক্সট দেখো এখানে আছে ফুলড ফক্স লিভস। ফুলড, এই যে ফুল বলেছে, এই যে ফুল, কে ফুল সেরকম কিছুই আমার সাবজেক্ট নেই, কে ফুল সেটা বলা নেই, কিন্তু এটা এইগুলো মাথায় রাখবে। তাহলে এখানে তোমাকে কি ইউজ করতে হবে, এখানে তোমাকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের আগে দেখে নিতে হবে কোন সেন্টেন্সে সাবজেক্ট নেই, সাবজেক্ট দিতে হবে, কোন সেন্টেন্সে ভার্ব নেই, ভার্ব দিতে হবে, কোথায় প্রেজেন্ট টেন্সে সেটাকে পাস্ট টেন্স করতে হবে। এগুলো যদি তোমরা একটু মাইন্ডফুলি করো তাহলেই দেখবে কিন্তু স্টোরিটা একটা সুন্দর ফরমেশনে চলে আসছে। তো আমি এখানে যেভাবে লিখেছি সেইভাবে আমি তোমাদের বলছি। এখানে একটা টাইটেল দিয়েছি দ্য স্মার্ট ক্রো, কাকটা চালাক, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, ওয়ান্স একদা, তোমরা সবাই জানো। তো একদা আ ক্রো ওয়াজ সিটিং অন আ ট্রি উইথ আ পিস অফ মিট ইন ইটস বেক। তো একদা একটি কাক বসেছিল গাছের উপরে এক টুকরো মাংসের মানে মাংস নিয়ে তার ঠোঁটে, ঠোঁট, হ্যাঁ, তো বিক বলতে ঠোঁট। জাস্ট দেন, ঠিক সেই সময় আ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি।
একটি শেয়াল যাচ্ছিল গাছের তলা থেকে। As soon as the fox found the piece of meat, as soon as এটার মানে কি যেই না, মানে যেই আমরা বলি না যে যেই সে এলো আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, এরকম আর কি। তো যেই না সে দেখলো যে ওই মাংসের টুকরোটা, ইট ফেল্ট গ্রিডি, সে বেশ মানে নিজেকে লোভী অনুভব করলো, মানে মাংসের টুকরোটা বেশ মানে সুস্বাদু খাবার, তো স্বাভাবিক তার পাওয়ার খুব লোভ হলো। ইট ওয়ান্টেড দ্য মিট, এটা ওই মাংসের টুকরোটা চাইছিল। ইট স্টার্টেড থিঙ্কিং হাউ টু গেট দ্য মিট, ভাবতে শুরু করলো কিভাবে ওই মাংসের টুকরোটাকে বেশ মানে আদায় করা যায় কাকের কাছ থেকে। তো এবার ভাবতে হবে, ফক্স ভীষণ চালাক, সে ভাবতে শুরু করেছে, ভেবে একটা আইডিয়া পেয়েছে। অ্যান আইডিয়া অকার টু দ্য ফক্স মাইন্ড, তো শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো। ইট আস্কড দ্য ক্রো, এটা ক্রোকে বলল টু সিং আ সং ফর হিম, যে ভাই আমার একটা গান করো। তো কাককে গান গাইতে বলল। দ্য স্মার্ট ক্রো কট দ্য ফ্ল্যাটারি অফ দ্য কানিং ফক্স, কিন্তু চালাক কাকটা, কট মানে ধরে ফেললো। কি ধরে ফেললো না, যে এই যে ফ্ল্যাটারি মানে চাটুকারিতা। দেখবে যারা বিনা কারণে তোমার প্রশংসা করে, যার কোনো কারণ নেই অথচ বিনা কারণে প্রশংসা করছে, তার মানে বুঝবে যে কিছু না কিছু একটা স্বার্থ সিদ্ধি করার জন্য সে মানুষটা তোমাকে প্রশংসা করছে। তো এইরকম হঠাৎ করে যখন ফক্স ক্রোকে প্রশংসা করছে, তোমার গলা কি সুন্দর, আমার জন্য একটু গান করো, তার মানে ক্রো তো ভালো করেই জানে তার গলা সুন্দর নয়, সে গান গাইতে পারে না। সেজন্য সেই ফ্ল্যাটারিটাকে কিন্তু কানিং ফক্সের, চালাক শেয়ালের যে ফ্ল্যাটারি, সেটা কি কাক বুঝতে পারলো। ইট কেপ্ট দ্য মিট আন্ডার ইটস ফিট অ্যান্ড স্যাং, এটা তখন কি করলো, সেই মাংসটা তার পায়ের তলায় চেপে রেখে গান গাওয়া শুরু করলো। তো প্রত্যেকটা ভার্ব কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে, আমি এটা বারবার খেয়াল করতে বলছি। প্রত্যেকটা ভার্ব, এই যে ওয়ান্টেড, স্টার্টেড, অকার্ড, আস্কড, হ্যাঁ, এই যে কট, কেপ্ট, এগুলো কিন্তু সমস্ত ভার্ব তোমার পাস্ট টেন্সে। এবার দেখো, বিং ফুলড, হ্যাঁ, বোকা হয়ে গিয়ে, দ্য ফক্স লেফট দ্য প্লেস, শেয়াল কি করলো, সেই জায়গা ছেড়ে চলে গেল। লেফট মানে কি ছেড়ে চলে যাওয়া, হ্যাঁ, ছেড়ে চলে যাওয়া। তো তার শেয়াল জায়গা ছেড়ে চলে গেল। হ্যাঙ্গিং ডাউন ইটস হেড, মাথা বা মুখ ঝুলিয়ে, হ্যাঁ, শেয়াল জায়গা ত্যাগ করলো। তো এটা তোমরা নিজেদের মতন করেও লিখতে পারো, কিন্তু অবশ্যই সেটা যেন গ্রামাটিক্যালি কারেক্ট হয়। সমস্ত যে রুলস রয়েছে পাস্ট টেন্সে লেখার, এবং ভার্ব, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট ঠিকঠাক রাখা, এবং মনে রাখবে খুব সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করবে, খুব বেশি লেন্দি কমপ্লেক্স সেন্টেন্স অ্যাভয়েড করবে, আর স্পেলিংগুলো ঠিকঠাক করে লেখার চেষ্টা করো। So children, I hope you enjoyed the class and you learned a lot about how to write and the writing skills. And once again, I'm asking you to read, to go through those writing skills as much as possible. তোমরা বইকে ফলো করো, যতটা পরিমাণ চেষ্টা করো রাইটিং স্কিলকে পড়ার, বারবার করে পড়ো, দেখবে তোমাদের কিন্তু একটা সুন্দর দক্ষতা তৈরি হয়ে যাবে। এখন থেকে যদি তোমরা এই মানে একদম শুরু থেকেই যদি তোমরা গ্রামের বই ফলো করো এবং সেখান থেকে কিছু কিছু রাইটিং স্কিল বেছে নিয়ে পড়ো, নোটস করো, দেখবে যখন পরীক্ষা আসবে তোমাদের এই রাইটিং স্কিল নিয়ে যে একটা ভীতি, সেটা কিন্তু থাকবে না। কারণ পরীক্ষার সময় মানে যেটা দেখা যায় বেশি করে স্টুডেন্টদের সব থেকে বেশি প্রবলেম হয় কিন্তু রাইটিং স্কিলে, তাই তো? তো একটু চেষ্টা করো, দেখবে রাইটিং স্কিলে খুব ভালো মার্কস ক্যারি করা যাচ্ছে। তো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ফর টুডে we are finishing the class. In the next class we are doing something new. ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।